গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে। আজ এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযুক্তদের জামিন বা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত ট্রাইব্যুনাল দেবেন বলেও স্পষ্ট জানানো হয়েছে। এদিকে এখন হাজির করা না করা নিয়ে এই যে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একই সাথে প্রশ্ন উঠেছে বিচারের গতি নিয়েও। গণঅভ্যুত্থানের 14 মাস পেরিয়ে গেলেও দৃশ্যমান বিচার কতটুকু হলো তা নিয়ে বেজার গণমানুষ। ভোটের আগে কতটুকু বিচারিক কার্যক্রম সম্পন্ন হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। একই সাথে শেখ হাসিনা সহ যে মূল আসামিদের অনুপস্থিতিতে এই বিচার আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। সব মিলিয়ে গণহত্যা ও গুমের বিচারের অগ্রগতি কি, দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি বিচার। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট গাজী এম.এইচ. তামিম, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে আরও আছেন অবসরপ্রাপ্ত মেজর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন, আপনাকেও স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু যেতে চাই গাজী তামিম আপনার কাছে। শুরুতে একটু জানতে চাইব যে আগামীকাল অর্থাৎ বুধবার যদি যে কর্মকর্তারা হেফাজতে রয়েছেন, সেনা কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে যদি তারা হাজির না হয় তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দেবার বিষয়টি এসছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই কথাটি গণমাধ্যমে আপনার মাধ্যমে যাতে জানতে পেরেছে। এটি কি কালকে শেষ তারিখ বা শেষ দিবস, বিষয়টি কি আসলে? আচ্ছা, যে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 15 বছরের ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে 28 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তার মধ্যে প্রথম আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আছেন তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী সহ কিছু তৎকালীন মন্ত্রী এবং অবসরপ্রাপ্ত এবং সার্ভিং কিছু সেনা কর্মকর্তা। এখানে আসলে বারবার আমরা সেনা কর্মকর্তা বলছি, যার কারণে বা গণমাধ্যমে এটা বলছেন, কিন্তু আসলে দেখেন ওখানে কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আছেন, তৎকালীন আইজিপি আসামি আছেন, তৎকালীন প্রধানমন্ত্রী আসামি আছেন, সাথে এনারাও আছেন। তো এখানে আসামিদের স্ট্যাটাসটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো যে কি অভিযোগ আমাদের কাছে এসেছে এবং ওই অভিযোগে কারা কারা অভিযুক্ত। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি কারাগারে আছেন। তো আমি যেহেতু একজন আইনের মানুষ, আমার সর্বোচ্চ রেসপেক্টটা থাকে বাংলাদেশের প্রধান বিচারপতির উপরে। তো তিনিও এখন কারাগারে আছেন। তিনি প্রধান বিচারপতি হিসাবে না, তিনি একজন অ্যাকিউজড হিসাবে কারাগারে আছেন। ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রীর বিচার চলছে, সাবেক বেশ কয়েকজন মন্ত্রীর বিচার চলছে, সাবেক বেশ কয়েকজন সেনা কর্মকর্তা বা সার্ভিং কয়েকজন সেনা কর্মকর্তার বিচারও ট্রাইব্যুনালে চলছে। তো এইটা, এবং আপনি জানেন যে 71-এ পাকিস্তান সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিচারও ট্রাইব্যুনালে চলছে, যে 71-এ পাকিস্তান আর্মির সদস্য অফিসার ছিলেন। এখন চলছে। আচ্ছা, তো এখানে আসলে কে কোন জায়গার অফিসার সেটা আমাদের দেখার দরকার নেই। অপরাধের সাথে তিনি আসলে কতটুকু সম্পৃক্ত সেটা আমরা দেখব। আরেকটি কথা হলো, অবশ্যই কোনো প্রতিষ্ঠান এই দায় নেবে না। কারণ হলো, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থায় আমাকে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। আমি কিন্তু এখনও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আছি এবং ওখানেও আমি প্র্যাকটিস করার অনুমতি আমার আছে এবং আমি করিও সেটা। ঠিক এমনিভাবে দুর্নীতি দমন কমিশন, এমনিভাবে বিডিআর ট্রাইব্যুনাল সহ বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্টের লয়ারদেরকে এই গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করেছে অ্যাজ প্রসিকিউটর অথবা অ্যাটর্নি জেনারেল স্ট্যাটাসে। আমার বক্তব্য হলো, দুর্নীতি দমন কমিশনে থাকা অবস্থায় অথবা প্রসিকিউশনে থাকা অবস্থায় আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত হই, সেটা আমার মাদার বার মানে সুপ্রিম কোর্ট বার এ দায় নিবে না। এখানে যে কয়েকজন অ্যাকিউজডকে আনা হয়েছে, ওনারা ডিজিএফআইতে থাকা অবস্থায় অথবা র্যাবে থাকা অবস্থায় ওনাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে। অতএব এটা নিঃসন্দেহে এটা আর্মির অভিযোগ না। আমরা জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, এটি একটি মানে গুরুত্বপূর্ণ কথা। জি, প্রমাণও আমরা পেয়েছি যে আর্মি ছাত্র জনতার উপরে গুলি করবে না মর্মে স্পষ্ট জানিয়ে দিয়েছিল জুলাইতে।
এবং 5 তারিখ সকাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী চেষ্টা করেছে আর্মির প্রধানকে যে ছাত্র জনতার উপরে গুলি করার জন্য। তিনি পুলিশ প্রধানকে প্রশংসা করেছেন যে পুলিশ তো ভালো করছে, কিন্তু আপনার আর্মিরা কেন করছে না। এবং 5 অগাস্টের 2টার পরে যখন জেনেছে যে দেশ নতুন করে স্বাধীনতা লাভ করেছে, তখন ছাত্র জনতা আর্মিদের ট্যাঙ্কের উপরে এসে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে, তাদেরকে ফুল দিয়েছে। তো এদেশের সকল ক্রান্তি লগ্নে সেনাবাহিনী এগিয়ে এসেছে। আর অ্যাকিউজ যিনি করছেন তিনি তার অ্যাবসলিউটলি পার্সোনাল লাইবিলিটি। এজন্য অবশ্যই আমরা দেখছি না যে কে তিনি, আমরা দেখছি যে তিনি এই অভিযোগের সাথে আদৌ কতটুকু জড়িত। জি, যদি আপনি বিচারের বিষয়টা কি অবস্থায় আছে এটা আপনি আসবো। আমি একটু যেতে চাই অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার সরোয়ার হোসেন আপনার কাছে। একটু জানতে চাই, তামিম ভিক্টর টার্ম ব্যবহার করেছেন যে বাংলাদেশের সকল ক্রান্তি লগ্নে আমাদের বলা হয় সূর্য সন্তান আমাদের সেনাবাহিনী তারা অংশ নিয়েছেন। সেদিন আমি একটু আপনাকে, আপনি সেই বাহিনীতে একজন ছিলেন, সেখান থেকে জানতে চাই যে বিষয়টি তামিম ভিক্টর বলেছেন যে ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে কিনা, এবং আজকে এটি সকাল থেকে সম্ভবত সোশ্যাল মিডিয়াতেও ইতিবাচকভাবে আলোচনা হচ্ছিল বিষয়টি নিয়ে যে প্রতিষ্ঠান তো ব্যক্তির দায় নেবে কিনা। বা আমার আপনার কাছে প্রশ্ন, এই ক্ষেত্রে এখন যেটি চলছে, আগামীকালকে যারা আছে তাদের আত্মসমর্পণ করবার একটি লাস্ট ডেট আগামীকালকে, তো এই বিষয়টি কি নিয়ে কোনো প্রতিষ্ঠান কি কোনো ব্যক্তির দায় নিতে যাচ্ছে কিনা বা করছে কিনা? না, দেখুন, প্রতিষ্ঠান ব্যক্তির দায় নেয় না কখনো, এবং নেওয়া উচিত নয়। এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে অপরাধমূলক কর্মকাণ্ড কোনো কোনো কর্মকর্তা বা কোনো কোনো মেম্বার্স এটা করতে পারে বলেই প্রত্যেকটা সংস্থায় একটা ডিসিপ্লিনারি কমিটি থাকে। বিশেষ করে সেনাবাহিনী পরিচালনার জন্য সেনা আইন থাকে। পৃথিবীর সব জায়গায় সেনা আইন আছে। বাংলাদেশে যে সেনা আইনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী রেগুলেটেড হয়, এটা বেসিক্যালি 1911 সালে প্রণীত ব্রিটিশ ইন্ডিয়ায়। তারপরে এইটা 1952 সালে এইটাকে আবার মডিফাই করা হয় পাকিস্তান মিলিটারি ম্যানুয়াল, মানে সেইখান থেকে সেইটাকেই এখন বাংলাদেশে MBML বলা হয়, বাংলাদেশ মিলিটারি অ্যাক্ট, আর্মি অ্যাক্ট 1952। সো সেনাবাহিনীতে কোনো কোনো সদস্য এখনও ডিসিপ্লিন ভঙ্গ করে অথবা অপরাধে জড়িত হতে পারে, মিউটিনি করতে পারে। সেখানে ফাঁসির দণ্ডাদেশ থেকে শুরু করে ভায়োলেশন অফ গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন, এগুলো তো সেখানে রয়েছে। ইটস এ ভেরি গুড ল। তো এখানে আমরা যে পরিস্থিতিতে এখন দাঁড়িয়েছি, আমরা এখানে কেন দাঁড়ালাম যে গত 15 বছরে যে ফেসিজম আমরা দেখেছি, এই ফেসিজমের একটা বড় উদ্দেশ্য ছিল বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা এবং সেনাবাহিনী সহ বিজেপি, পুলিশ, র্যাব এদেরকে ব্যবহার করে ভিন্ন মত দমন করা এবং বিশেষ করে সেনাবাহিনীর প্রফেশনালিজমকে ধ্বংস করা, বাংলাদেশের জুডিশিয়ারিকে ধ্বংস করা, অর্থনীতি ধ্বংস করা এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এই এজেন্ডাটা ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান। এবং এই আমাদের যে ইন্ডিয়ান পদলেহনকারী একটা সরকার, এই সরকারটা তাদের বুদ্ধিতে, অজিত দোভাল নামে তাদের একজন সিকিউরিটি অ্যাডভাইজার আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার বুদ্ধিতে এই যে তারেক সিদ্দিকীর নাম বললো, সেই বাংলাদেশের সেনাবাহিনীকে অনেকটা ক্ষতিগ্রস্ত করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছে এই জায়গায়। এখন আমাদের এই অভ্যুত্থানের, এই বিপ্লবের বড় আকাঙ্ক্ষা কী ছিল? এটা হলো ন্যায্যতা, রুল অফ ল, জাস্টিস, ফেয়ারনেস। সো সেইখানে কিন্তু মানুষের আশাবাদ সৃষ্টি হয়েছে। এই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালে আমি এবং তামিম একসাথে 3টা কেস লড়েছি একই সাথে, ডিফেন্স কাউন্সিল হিসাবে। এখনও ওখানে আমি একটা মামলা পরিচালনা করছি। সো সেইখানে আমরা গত 15 বছরে যেটা দেখেছি, এইটা একটা কালো আইন হিসেবে ব্যবহার করা হয়েছে এবং এটা ইন্টারন্যাশনাল নামটা কে লাগিয়েছে আমি জানি না। এটা কিন্তু একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনালে যে ফেয়ারনেস এবং ন্যায্যতা লঙ্ঘন হওয়ার যথেষ্ট এলিমেন্টস রয়েছে। কীরকম? এখানে সাক্ষী আইন কার্যকরী নয়, আপনি কোনো অর্ডার এবং ডাইরেকশন নিয়ে এপিলেবল না, এপিল করতে পারবেন না। সিআরপিসি এখানে আপনার প্রযোজ্য নয় এবং কোনোভাবে এখানে জামিন হয় না। আমরা মজা করে বলতাম যে কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে, মানে সবার ফাঁসি, গণফাঁসি। এইটা নিয়ে আমরা অনেক বকাঝকাও খেয়েছি ট্রাইব্যুনালে। হ্যাঁ, শেষ দিকে কিছু জামিন হয়েছে, যেমন তামিমকে বলা হয়তো জামিন মাস্টার, শেষে অনেকগুলো জামিন হয়েছে, বৃদ্ধ মারা যাচ্ছে এরকম। আমাদের এইখানে এখন আমরা আশা করি যে
যে ট্রাইব্যুনাল আমরা ওই ফেসিজমের সময় দেখেছি, আমরা সেই ট্রাইব্যুনাল দেখতে চাই না। আমরা এখানে দেখতে চাই ফেয়ারনেস, জাস্টিস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। আমরা এটা দেখতে চাই। 302 ধারায় যদি জামিন হয় তাহলে এখানে জামিন না হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, সেই ফেয়ারনেসের জন্য আপনি কি বলেন? ফেয়ারনেস প্রতিষ্ঠা করতে হলে আমি মনে করি এটাকে যে আঙ্গিকে আসলে মডিফাই করা উচিত ছিল, স্পেশালি সাক্ষী আইন। মামলা প্রমাণ করে কে? সাক্ষী। তো এখানে সাক্ষী আইন যদি আপনার প্রযোজ্য না হয় তাহলে এইটাইতে আপনার ন্যায্যতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা বড় অবস্টাকেল হিসেবে আবির্ভূত হয়। জি বলেন। জি, আমার প্রশ্ন যে আপনি যে বলছেন যে ফেয়ারনেস, এখানে ন্যায্যতা বা সেটি করবার জন্য আগামীকাল যে অভিযুক্ত কয়েকজন কর্মকর্তার কথা এসছে যাদের আগামীকাল লাস্ট ডেট আত্মসমর্পণ করার, সেটি মানে দরকার কিনা তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়া? দেখুন, আইনি প্রক্রিয়ায় সেনার সদস্যরা 2 সেট আইনের আওতায় থাকে। একটা হলো মিলিটারি আইন আর একটা হলো ন্যাশনাল আইন যেটা। সো যারা আপনি দেখেন যে যারা ওখানে আর্মির আদেশ অনুযায়ী ক্লোজড হয়েছে, আর্মির ভাষায় যাকে অ্যাটাচমেন্ট বলে, সো যারা অ্যাটাচড হয়েছে তারা কিন্তু আইন মান্যকারী। আইন মেনে কিন্তু সেনাবাহিনীর আদেশ অনুযায়ী তারা এক জায়গায় সমবেত হয়েছে, ক্লোজ অবস্থা আছে। সো কালকে তারা কি করবে সেটা নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নেবে। তারা, আমি মনে করি তারা আইন মান্যকারী, লয়াল এবং ল অবিডিয়েন্ট। এখন এই যে আইনি প্রক্রিয়াটা, মানে কালকে একটা ডেট ফিক্স আছে, এরকম কিন্তু ডেট পড়তেই থাকবে। কালকে যদি হাজির না হয়, হাজির হলেও আইনি প্রক্রিয়া যাবে, হাজির না হলেও আইনি প্রক্রিয়া যাবে। হাজির না হলে হবে। এখানে কিন্তু কিছু আসামি আছে পলাতক। না, কিন্তু এখানে কিন্তু আমি একটু আপনাকে থামাই। আপনি যদি বলছেন যে তারা আইন মান্য করে এক ধরনের হেফাজতেই আছে, কিন্তু অপরাধের আইসিটি যেটা ট্রাইব্যুনাল বলছে যে তারা হেফাজতে আছে বা কি আছে এই তথ্য তাদের কাছে নাই। না, এই তথ্য তারা অফিসিয়াল হয়তো নাও পেতে পারে। সো তারা তাদের প্রসিডিউর অনুযায়ী কাজ করবে। আমরা মিডিয়া না, অফিসিয়ালি একটু শেষ করি। একজন সিনিয়র সেনা অফিসার যে শৃঙ্খলা দেখেন, এডজুটেন্ট জেনারেল অফ বাংলাদেশ আর্মি, উনি তো আপনার প্রেস ব্রিফিং করে ব্যাপারটা পরিষ্কার করেছে। এর চেয়ে ন্যায্যতা তো আর কিছু হতে পারে না। সেই জন্য বলছি যে এখানে কিন্তু আরেকটা ইস্যু আছে। পত্রিকায় তাদের পত্রিকার কথা আসলো না, পত্রিকায় তো দিতেই হবে। কারণ কি, একই মামলায় কিছু আসামি যদি হাজির হয় এবং কিছু আসামি যদি পলাতক থাকে, ওই পলাতক আরবিতে বিচারের প্রক্রিয়া তো আনতে হবে এবং তাদেরকে বিচারের প্রক্রিয়া আনতে হলে সেটা তো পত্রিকা অবশ্যই দিতে হবে, যারা পলাতক থাকবে। জি, এখানে তারা কিন্তু বলছিলেন যে তারা দুটি আইনের মধ্যে থাকেন, একটা আমার সাধারণ ল, একটা সেনা লর কথা বলছিলেন, এবং তারা সেখানে আছে না বলছিলেন। আবার আপনারা বলছেন যে তথ্য নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এটি বাংলাদেশের প্রচলিত সকল আইনের উপরে প্রাধান্যতা দেওয়া হয়েছে। এটি দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীতে। বাংলাদেশের সংবিধানের স্ট্যাটাস হলো বাংলাদেশের সকল আইনের উপরে এই আইনটি হলো প্রিভেল করবে। এই সংবিধান নিজেই বলেছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক বাংলাদেশের সকল আইনের যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে, সংবিধান প্রিভেল করবে। এরপরে সংবিধান নিজেই নিজের প্রাধান্যতা থেকে সরে যাচ্ছে, বলছে যে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ করার জন্য যে আইন, সে আইন যদি সংবিধানের সাথেও সাংঘর্ষিক হয় তবে এই আইন প্রাধান্য পাবে, সংবিধান সেখান থেকে তার সুপিরিয়রিটিকে সরিয়ে নিবে। নাম্বার 1। নাম্বার 2 হলো এই আইন বাংলাদেশের যে নাগরিকের জন্য প্রযোজ্য, সে নাগরিক বাংলাদেশের সুপ্রিম কোর্টে কোনো মামলা করতে যেতে পারবে না। তার মামলা করার বা বিচার চাওয়ার একমাত্র জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এটি 1973 সালে তৈরি হয়েছে, 73 সালেই সংবিধান সংশোধন হয়েছে। তখন থেকে এখন পর্যন্ত সংবিধানের সেই ধারা প্রচলিত আছে। আইন অনুযায়ী কারো বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যদি হয়, তার জন্য দুটো অপশন। একটি হলো সে ট্রাইব্যুনালে এসে বলবে যে আমি ট্রাইব্যুনালের সামনে হাজির হয়েছি, সে একজন আইনজীবী নিয়োগ করবে, অথবা সে নিজে ডিফেন্ড করে মামলার ন্যায় বিচার প্রার্থনা করবে, অথবা ল এনফোর্সিং এজেন্সি তাকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করবে। ট্রাইব্যুনাল তখন তাকে দুইটা জিনিস করতে পারে। একটা হলো সে যদি জামিন চায় এবং জামিন পাওয়ার গ্রাউন্ড থাকে তাকে জামিন দিতে পারে, অথবা তাকে কারাগারে প্রেরণ করতে পারে। কারাগার সিদ্ধান্ত নেবে যে ওনারা কোথায় থাকবেন, এটা ট্রাইব্যুনালের বিষয় না। ওনারা যদি ট্রাইব্যুনালে হাজির না হন, ওনারা মানে কি যে কোনো আসামি, অথবা তাদেরকে পুলিশ গ্রেফতার না করে বা না করতে পারে, তখন
পুলিশ অথরিটি ট্রাইব্যুনালে একটা NER, নন এক্সিকিউশন অফ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট রিপোর্ট দিবে যে তাদেরকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছে না, NER দেওয়া হলো। তখন ট্রাইব্যুনাল তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য একটা নির্ধারিত তারিখ বেঁধে দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিবেন। বাংলাদেশের 2টি জাতীয় পত্রিকা। পুলিশ কি দিয়েছে, NER দিয়েছে ট্রাইব্যুনালকে? এইটি আগামীকালকে এটি জানা যাবে। এটি কিন্তু ট্রাইব্যুনালকে দিবে, প্রসিকিউশন না। ট্রাইব্যুনাল কালকে নথি দেখবে যে এরকম কোনো রিপোর্ট আসছে কিনা। যদি রিপোর্ট না আসে তখন কিন্তু কোর্ট আবার সময় দিবে পুলিশকে যে রিপোর্ট দেওয়ার জন্য। আর যদি রিপোর্ট এসে যায় তখন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা আসবে। আরেকটি কথা উনি যেটা বলছিলেন, সংবাদ সম্মেলন করে জানিয়েছে কিন্তু তারা যে তারা কোথায় আছে, কি আছে। এটা ধরেন বাংলাদেশের যে কোনো একটা কম্পিটেন্ট কোর্ট কাউকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য আদেশ দিল, আপনি সংবাদ সম্মেলন করে বললেন যে আমি অমুক জায়গাতে আসি, এটা কি কোর্টের অর্ডার অবে করা হলো? অবশ্যই হলো না। ওনারা সংবাদ সম্মেলন করে যেটা জানিয়েছেন সেটা হলো ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মানার জন্য প্রস্তুত, কিন্তু তখনও ওনাদের কাছে ওয়ারেন্ট অফ অ্যারেস্টের কপিটা পৌঁছায়নি। অতএব ওয়ারেন্ট অফ অ্যারেস্টের কপি না পৌঁছালে ওনারা তো আসবেন না। আর হলো যিনি বলেছেন উনি কিন্তু ট্রাইব্যুনালে ওনাদেরকে হাজির করার অথরিটি রাখেন না, কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মি একটা সুশৃঙ্খল বাহিনী, মিডিয়ার মাধ্যমে ওনারা যেহেতু ওয়ারেন্ট অফ অ্যারেস্টের কথা জানতে পেরেছেন, সাথে সাথে উনি এটা জাতিকে জানিয়ে দিয়েছেন। এটা তো সিরিয়াসলি রুল অফ লয়ের পক্ষে উনি কাজ করেছেন। এটা আমরা শুধু লয়ার না, আমরা জাতি হিসাবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা একটা খবর ট্রাইব্যুনালের পেপারস তাদের কাছে যাওয়ার আগেই ওনারা রেসপন্স করেছেন। এখন যখন ট্রাইব্যুনালের অর্ডারটা ওনাদের কাছে আসবে তখন ওনারা তাকে পরামর্শ দিতে পারেন যে আপনারা যান, অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকতে পারেন ট্রাইব্যুনালে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ট্রাইব্যুনালে তাদেরকে আসতে হবে, তাদেরকে না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যার বিরুদ্ধে যে কোনো আদালতের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আছে তাকে সেই আদালতে যেতে হবে, গিয়ে জামিন নিতে হবে অথবা কাস্টডিতে যেতে হবে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় আমরা একটু আলোচনা করতে চাই। আপনারা বলেছিলেন যে খুব ফেয়ার এখানে বিচার হচ্ছে, সেখানে মূল যারা আসামি, অন্তত আমরা যদি বলি শেখ হাসিনার কথা বলি কিংবা আসাদুজ্জামান খান কামাল বা আরও যারা আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তারা তো এই মুহূর্তে অনুপস্থিত, তারা দেশে নাই। তো তাদের উপস্থিতি ছাড়া এই বিচার কি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাবে কিনা? আচ্ছা, এটা আমি আপনাকে একটু বলি। সেটা হলো সরোয়ার ভাই যেটা বলছিলেন যে আমরা দুজন একসাথে এই ট্রাইব্যুনালে ডিফেন্স করেছি, তখন আমরা কিন্তু এই আইনের সমালোচনা করেছি, এবং সেটা করেছি বলেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন হয়ে আসার সাথে সাথে এই আইনের একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে ওই যে উনি যে বলছেন যে আন্তর্জাতিক শব্দটা ছিল কিন্তু এর প্রযোজ্যতা ছিল না। আমরা প্রসিকিউশন আসার পরে এই ট্রাইব্যুনালের অপরাধের সংজ্ঞায় প্রথম পরিবর্তনটা আনা হয়েছে। সেটা হলো আইসিসিতে, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে আইনটা চলে, মানে রোম স্ট্যাটিউট যেটা চলে, সেখানে অপরাধের সংজ্ঞা যা আছে আমরা অ্যাজ ইট ইজ এখানে অ্যাডপ্ট করেছি। অ্যাজ ইট ইজ অ্যাডপ্ট করেই এটাকে আন্তর্জাতিক মানের করা হয়েছে। এরপরে আরও অনেক কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে। প্রথম বা সবচেয়ে বড় যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেটা হলো একটা ইন্টারন্যাশনাল ক্রাইমস বা মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ার জন্য যে সংজ্ঞাটা লাগে সেই সংজ্ঞাটা আমরা আইসিসি থেকে অ্যাডপ্ট করেছি। আপনি যদি পলাতকের কথা বলেন, সেটা হলো একটা মানুষ এই যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, তথ্য প্রযুক্তির যুগে জানে না যে আমার বিরুদ্ধে দেশের একটা আদালতে মামলা চলছে। প্রত্যেক দিন আমরা মিডিয়াতে কথা বলছি, পত্রিকায় নিউজ হচ্ছে, ইন্টারন্যাশনালি নিউজ হচ্ছে, বিবিসি এটা নিয়ে রিপোর্ট করছে, আল জাজিরা রিপোর্ট করছে, এরপরেও এই আসামিরা জানে না। এটা কি আমরা বিশ্বাস করব? উনি এই ট্রায়াল নিয়ে আমাদের অ্যাকিউজরা কিন্তু কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিচ্ছে, ইনস্টিগেট করছে, ইনসিস্ট করছে তার নেতাকর্মীদেরকে বিচার বাধাগ্রস্ত করার জন্য, বিচার বিলম্ব করার জন্য এটা করছেন। তার মানে, এবং এটা উনিও বলছেন যে এই বিচার ঠিক না, এই ট্রাইব্যুনাল উনি মানেন না, এই আইনটা উনি মানেন না। এই ট্রাইব্যুনালে যিনি উনার স্টেট ডিফেন্স কাউন্সিল, উনি কালকে আর্গুমেন্টে একটা চমৎকার কথা বলেছেন যে এই আইনটা যিনি করে থাকুক না কেন, এই আইনে আসামি পক্ষের সুযোগ পাওয়াটা অনেক কঠিন। মানে অবশেষে শেখ হাসিনার আইনজীবী স্বীকার করতে বাধ্য হয়েছেন যে হ্যাঁ, এই আইনটায় ডিফেন্সের সুবিধাটা কিছুটা কম। যদিও উনি, যিনি এই আইনটা করেছিলেন, তিনি এখন হয়তো বা জানেন না যে উনি চলে যাওয়ার পরে এই আইনে আমরা আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এনেছি। একটা মানুষ যদি জেনে শুনে নিজেকে আইনের বাইরে রাখে, তাহলে তো অবশ্যই তার অনুপস্থিতিতে বিচারের ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা আমাদের বাংলাদেশের সাধারণ প্রচলিত আইনেও আছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টেও আছে। এবং তাকে যে স্টেট ডিফেন্স এঙ্গেজ করা হবে তাকে সকল পেপারস সময় মতো দিতে হবে,
এবং সে একজন আসামি উপস্থিত থাকলে সে যেভাবে ট্রায়ালটা ফেস করতো, অনুপস্থিতিতেও পুরো সেই অধিকারগুলো এখন পর্যন্ত কি তারা কোনোভাবে এখানে পার্টিসিপেট করার চেষ্টা করেছে বা কোনো কিছু আছে যারা মূল আসামি তারা? না, মূল আসামি বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? শেখ হাসিনা কিংবা কামাল, না, ওনারা তো আসেনি। ওনাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী, রাষ্ট্র করেছে, তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী বা কোনো যোগাযোগ বা কোনো কিছু নাড়াচাড়া দেখছেন কিনা? ওনারা আইনে এটা পারেন না। আইনে বলা আছে যে আপনি আইনের সুবিধা নিতে গেলে আইনের আশ্রয় আপনাকে আসতে হবে। একটা যে স্টেপস আমরা দেখেছিলাম সেটা হলো জেডাই খান পান্না সাহেব ওনার এক জুনিয়রকে পাঠিয়ে এবং একদিন নিজে এসেও ট্রাইব্যুনালে আর্জি করেছিলেন যে আমি শেখ হাসিনার পক্ষে এই মামলায় দাঁড়াতে চাই। তো কোর্ট বলেছিল যে আপনাকে যদি কোনো আসামির পক্ষে দাঁড়াতে হয় আপনাকে সেই আসামিকে নিয়ে আসতে হবে। এটা আমরা যারা লিগ্যাল প্র্যাকটিস করি আমরা জানি এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের এটা একদম চিরচরিত নিয়ম, যে কোনো আসামি যদি আইনের আশ্রয় পেতে চায় তাকে আইনের সামনে আসতে হবে। পলাতক থেকে কোনো মানে লয়ারকে পাঠিয়ে বলবে যে আমি তার পক্ষে, ওনার প্রমাণ কি যে আসলে উনি ওনাকে পাঠিয়েছে? একদম বুঝতে পেরেছি। সরোয়ার ভাই, এই যে বিষয়টি কথা বলছিলাম যে তাদের অনুপস্থিতি, তাদের কোনো লয়ার তাদের না থাকা, রাষ্ট্র থেকে আছে তাদের না থাকা, তারা তো সশরীরে নেই, এটি কতটা গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিকভাবে তাদের বিচারটা, আমি সত্যটা জানবো। তো দর্শক, তার আগে ছোট্ট একটি বিরতি, ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। আমরা ছিলাম অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনা এবং আরও যারা মূল আসামি রয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারা তো দেশে নেই, পলাতক রয়েছে, তাদের অনুপস্থিতিতে এবং তাদের নিয়োগকৃত আইনজীবীর সুযোগ এই মুহূর্তে নেই, এই বিচার আন্তর্জাতিক অঙ্গনে অগ্রহণযোগ্য হবে কিনা? না, দেখেন, কোনো আসামি যদি পলাতক থাকে বা খুঁজে পাওয়া না যায়, তার বিচার করার একটা প্রক্রিয়া আছে। তো রাষ্ট্র যদি মনে করে যে তার বিরুদ্ধে যে অফেন্স আনয়ন করা হয়েছে সেখানে তার ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী দিবে, যেমনটা অলরেডি দিয়েছে। জি, কিন্তু সে পলাতক থাকলো অথবা হাজির হলো, এইটা আসলে মানদণ্ড নির্ধারণ করে না। আমার বন্ধু তামিম ও কিন্তু এখন প্রসিকিউটর, তার রোল পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু আগের রোলেই আছি, এই এখনও একজন ডিফেন্স লয়ার, তো তার প্রমোশন হয়েছে, আমি আমার জায়গায় আছি। তো সে এখন এই আইনকে একসময় যে সমালোচনা করতো, এখন সেটাকে কারেকশন করার যে একটা প্রসেসটা চালাচ্ছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু ফেয়ারনেসের জায়গাটা অন্য জায়গায়। সেটা হলো পৃথিবীতে যতগুলো ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল হয়েছে, সেই রুয়ান্ডা, আপনার জাপান ট্রাইব্যুনাল, এরপরে জার্মানিতে যে ট্রাইব্যুনালগুলো হয়েছে, এই সমস্ত ট্রাইব্যুনালগুলোর থেকে আমাদের এই ট্রাইব্যুনালের দুইটা বেসিক ক্যারেক্টার ডিস্টিংগুইশড আইনের ভাষায়। সেটা হলো ওই ট্রাইব্যুনালগুলো হয়েছিল মানে ঘটনা ঘটার পরপরই, কিন্তু বাংলাদেশে এখানে বিচার শুরু হয়েছিল আফটার 40 ইয়ার্স। প্রথম বিচার শুরু হয়েছিল সেই যুদ্ধ অপরাধীদের গিয়ে 1971 সালে যারা অপরাধ কমিট করেছে, আওয়ামী লীগ যেটা 2009 থেকে 24 পর্যন্ত করেছিল। আর একটা, সমস্ত ট্রাইব্যুনালগুলোয় আপনার প্রিন্সিপাল অ্যাকিউজডকে বিচার করা হয়েছে, কিন্তু গত 15 বছরে 2009 থেকে 24 পর্যন্ত প্রিন্সিপাল অ্যাকিউজডকে বিচার করা যায়নি, কারণ তারা তো পাকিস্তানে চলে গেছে। সো এইটা একটা পার্থক্য এখানে ছিল। এখন এইখানে যে কন্ট্রোভার্সিটা হবে, যে বিষয় হতে পারে, যে সমালোচনা হবে, সেই সমালোচনাগুলো হবে এইখানে যে 4-5টা বড় ধরনের লিমিটেশন এখানে রয়েছে। ফার্স্ট অফ অল, যেটা তামিম বললো না যে এটা এই বিচার নিয়ে কোথাও যাওয়া যাবে না, হাইকোর্টে যাওয়া যাবে না, এইটাই যে আর্টিকেল 7 অফ দ্য কনস্টিটিউশন বলছে অন্য যে কোনো আইন, আর্টিকেল 7 কিন্তু একটা মানে প্রেসিডেন্স শুরুর দিকে আইনে, আবার কিন্তু এইটা একটা ইন্টারপ্রিটেশন যে সেকশনগুলো থাকে, যে আর্টিকেলগুলো থাকে, যেগুলো সিরিয়ালি টপে, দ্যাট হ্যাজ এ প্রায়োরিটি ওভার দ্য ডাউনওয়ার্ডস আর্টিকেলস। এটাও কিন্তু একটা আইনি ব্যাখ্যা। তাহলে আর্টিকেল 7 বলেছে যে সংবিধান হলো সর্বোচ্চ আইন, এই আইনের সাথে কন্ট্রাডিক্টরি এনি আইন অর পার্ট অফ দ্য আইন, মানে আইনের অংশ, ডাইরেক্ট শ্যাল বি ভয়েড, বাতিল হয়ে যাবে। আর আর্টিকেল 26 বলছে যে পার্ট 3-তে যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, সেই রাইটের
কন্ট্রাডিক্টরি যদি কোনো আইন প্রণয়ন করা হয়, সেই আইন অথবা সেই আইনের অংশ ডাইরেক্ট শ্যাল বি ভয়েড। আর 47 হলো একটা লোয়ার একটা আর্টিকেলস। তো এই 47 লফুল কিনা এইটা কিন্তু এখন পর্যন্ত চ্যালেঞ্জড হয় নাই। একটু থামাই তাইম ভাই, আপনি একটু আগে বলেছেন যে সংবিধানও এখানে ভয়েড হয়ে যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিষয়। উনি সেটাই বলছেন যে 47-এই এটা বলা আছে, যে সেইটাতে আবার একটু বলছিলেন যে একটু লোয়ারের কথা আসছিল। একটা আইনের ধারা প্রথমে কি আছে আর শেষে কি আছে এটা তো আমাদের সাবজেক্ট না, সাবজেক্ট হলো ওই আইনের মধ্যেই, সংবিধানের মধ্যেই বলে দিয়েছে যে এই সংবিধানের অন্যান্য ধারায় যাহাই থাকুক না কেন, এইভাবে বলেছে। কিন্তু 47-এ এসে বলছে যে এই সংবিধানের অন্যান্য আইনে যাহাই থাকুক না কেন, অন্যান্য ধারায় যাহাই থাকুক না কেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত কোনো আইন যদি সংবিধানের সাথেও সাংঘর্ষিক হয়, এই আইন প্রিভেইল করবে, সংবিধান তখন সাইলেন্ট হয়ে যাবে। জি সৌরভ ভাই, আপনি একমত? না, আমি একমত না। আমি দ্বিমত পোষণ করি এই সেন্সে যে এই যে আইনটা যখন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, এটা যথাযথভাবে টেস্টেড হয়নি। এইটা একটা পারপাসে করেছিল এবং এইটা এই ইন্ডিয়ার পরামর্শে এই ধরনের একটা আইন করেছিল একটা কন্ট্রোভার্সি আনার জন্য। দ্বিমত করার সুযোগ আছে। উনি যেটা বলছিল যে ওইটা যদি চ্যালেঞ্জ হয়, যতক্ষণ পর্যন্ত ক্যান্সেল না হবে, আমি বলছি যে এইটা চ্যালেঞ্জ হয় নাই। এবং এই আইনটা প্রয়োগ হলো কখন? 2009-এর পরে। জি, তার আগে এই আইন প্রয়োগ হয় না, তখন 73-এর পরে আর হয়নি। সো এই আইনটা আসলে যে আমরা যদি আর্টিকেল 7 এবং 26-এর কথা বলি, তাহলে 47 ক থাকতে পারে কিনা এটা চ্যালেঞ্জ হয় না, ভবিষ্যতে হতে পারে। এবং গত 15 বছরে কিন্তু চ্যালেঞ্জ করার মতো কোনো পরিস্থিতি ছিল না, বিকজ দ্যাট ওয়াজ এ মাফিয়া স্টেট। সেই জন্য এখন কি আছে না, এখন বহাল আছে না, কিন্তু এখন কি চ্যালেঞ্জ করার মতো এখন অবস্থা আছে? আমি মনে করি চ্যালেঞ্জ করার মতো পরিস্থিতি আছে এবং চ্যালেঞ্জ হতেও পারে। আচ্ছা, চ্যালেঞ্জ হতেও পারে। এখন আমি বলি যে মোদ্দা কথায় কোথায় এই আইনটা ন্যায় বিচার বিঘ্নিত হতে পারে, ন্যায় বিচার লঙ্ঘন হতে পারে। আমি ওই আগেই বললাম, সাক্ষী আইন এখানে নাই, এখানে সিআরপিসি অ্যাপ্লিকেবল না, কোনো অর্ডার অথবা আদেশ অ্যাপিলেবল না। আবার বলছে কোনো কিছু নিয়ে হাইকোর্টে যাওয়া যাবে না। তো অন্য যে কোনো ইস্যুতে যদি যাওয়া যায়, তাহলে এই যে যাওয়া যাবে না, এইটাই তো ন্যায় বিচারের সবচেয়ে বড় পরিস্থিতি। এটা তো 47 আবার বলে দিয়েছে না, সেই জন্য বলছি যে 47 সেই জন্য 47 করতে পারে, কিন্তু সেই 47 কতটুকু মানে ন্যায় বিচারের স্বার্থে যাবে এবং কতটুকু বিপক্ষে যাবে সেটাও এখন আলোচনা আসছে। আগে এই আলোচনার সুযোগ ছিল না। না, কিন্তু মানে আপনি 47 মানছেন না, কিন্তু আগেরগুলো মানছেন না। মানা না বড় কোশ্চেন না, 47 কিন্তু অ্যাজ লং এইটা এক্সিস্টিং, এটা মানতে হবে। সেইটা আমি বলছি যে এটা এই যে উনি এখন এখানে আসছেন যে হ্যাঁ, যেহেতু এটা এখনো সংবিধানে আছে, এটা আমরা মানতে বাধ্য। উনি যদি চ্যালেঞ্জ করে বা চ্যালেঞ্জ হয়, সেটা যদি সংবিধান থাকে চলে যায়, তখন ওরা এই প্রসঙ্গ। এখন যেহেতু আছে, আমরা মানতে বাধ্য। নাম্বার 1। নাম্বার 2 হলো উনি যে বলছে সাক্ষ্য আইন এবং সিআরপিসি অ্যাপ্লিকেবল না, এইটা যে না, এটা কিন্তু এটা ডিফেন্সের জন্য এটা উপকারী। কারণ হলো যখন একটা ক্রাইমস, একটা আইসোলেটেড ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে পরিণত হয়, কখন? যখন এটা ওয়াইড স্প্রেড হয় অ্যান্ড সিস্টেম্যাটিক হয়, যখন এটা একটা সিঙ্গেল মার্ডার না, একটা ঘটনা অনেক জায়গায় ঘটেছে, অথবা এক জায়গায় ঘটে সব জায়গায় ছড়িয়ে গেছে, অথবা 500 লোক 200 লোককে হত্যা করেছে, কে কাকে গুলি করেছে এখানে কেউ দেখেনি। সেখানে যদি সাক্ষ্য আইন প্রযোজ্য হতো, তাহলে কে কাকে গুলি করেছে এটা প্রমাণ না হওয়া পর্যন্ত এখানে কাউকে কনভিকশন দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, অথবা সবাইকে দিতে হবে কনভিকশন। কিন্তু এই আইনে বলে দেওয়া হয়েছে যে এই আইন কোনো সাক্ষ্য আইনের যে সকল লিমিটেশন তার দ্বারা বাড়িতে হবে না। মানে এটাকে ওয়াইড করে দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনাল চাইলে ন্যায় বিচারের স্বার্থে এর সর্বোচ্চ প্রয়োগটা করতে পারবে। তার মানে হলো সাক্ষ্য আইনে যে সকল লিমিটেশন আছে তার চেয়ে অনেক ওপেন করে দেওয়া হয়েছে। জি জি, আমরা একটু অন্য বিষয়ে সামনে এগোতেছি আর কি। আচ্ছা, এই আইনে যদি আমরা ধরে নেই, যদি শেখ হাসিনার মৃত্যুদণ্ড আপনারা চেয়েছেন ইতিমধ্যেই, সেটি যদি রায় হয়, সেই রায় আসে, সে যেহেতু পলাতক এবং সম্ভবত যদি সেই মৃত্যুদণ্ড আসে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হিসেবে এটি মানে প্রথম মৃত্যুদণ্ড হবে কোনো প্রধানমন্ত্রীর রায়, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, সেটি কার্যকরের প্রক্রিয়া তখন কিভাবে যাবেন? সে তো পলাতক। জি, কার্যকরের প্রক্রিয়া এটা আমাদের আইনের 20 ধারা এটা বলে দেওয়া আছে যে এই আইনের অধীনে প্রণীত সকল রায় এটা গভর্নমেন্ট কার্যকর করবে। তার মানে হলো গভর্নমেন্ট তখন এই রায়ের ভিত্তিতে সে যেখানে আছে সেখান থেকে চাইবে, যদি সে ইন্ডিয়াতে থাকে, যেহেতু আমরা জানি সে ইন্ডিয়াতে আছে,
তখন ইন্ডিয়া থেকে ফেরত আনার জন্য আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, যেটা 2013 সালে উনি নিজেই করেছিলেন। এই ট্রিটি অনুযায়ী ইন্ডিয়া ওনাকে ফেরত দিতে বাধ্য আইন অনুযায়ী, কিন্তু ইন্টারন্যাশনাল লয়ের অ্যাপ্লিকেশনগুলো আমরা জানি যে এর ওরকম বাইন্ডিং ফোর্স থাকে না। তবে ইন্ডিয়ার যেহেতু সবসময় দাবি করে যে আমরা বাংলাদেশের বন্ধু, আমি মনে করি ইন্ডিয়া একজন, যদি ওনার কনভিকশনটা দেয়, ইন দি মিন টাইম তো উনি অলরেডি 6 মান্থসের জন্য কনভিকশন পেয়ে আছেন আদালত অবমাননার অভিযোগে। তো আমি মনে করি যে ইন্ডিয়া একজন কনভিক্টেড অ্যাকিউজডকে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী বাংলাদেশে ফেরত দিয়ে তার বন্ধুত্বের প্রমাণ দিবেন, এটা আমি মনে করি। আর এক্সিকিউশন বাকিটা তো গভর্নমেন্ট, তারা তাদের মতো করে করবে। কিন্তু এখানে আমরা কিন্তু দেখি বাংলাদেশের অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন দেশে রয়েছে, সেই সব দেশে কিন্তু তাদেরকে ফেরত দেয় না, মানবতার বিষয় বলে তারা, তাদের দেশে মৃত্যুদণ্ডের আইনটা নেই। হ্যাঁ, আইনটি নাই। সেক্ষেত্রে কি আপনার কি মনে হয় সরল ভাই, যদি এমন রায় আসে, মৃত্যুদণ্ডের রায়? দেখুন, আমি মনে করি যে ভারতের আইনে বা কি বলা আছে এখন এইখানে একটু পলিটিক্যাল আলোচনা চলে আসবে। যে অবস্থায় বাংলাদেশ গত 15 বছর পরিচালিত হয়েছে, এটা ইন্ডিয়া চেয়েছিল এটা একটা পাপেট রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করার জন্য একটা হামিদ কারজাই টাইপ একটা সরকার প্রতিষ্ঠা করেছিল। সো তারা তাদের যে পাপেট সরকার এবং পাপেট সরকারের যে সাঙ্গপাঙ্গ, তাদেরকে সব ইন্ডিয়া নিয়ে গেছে, দেখেন সব ইন্ডিয়া পালিয়েছে। সো এরকম কি এটা কল্পনা করা যায় যে ইন্ডিয়ার 10 জন জেনারেল বাংলাদেশে পালাই আছে, তখন কি করতো? সো আমাদের কাছে মনে হয় যেন ব্যাপারটা অনেক ইজি। সো এই যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে তারা জড়িত ছিল এবং তারা বাংলাদেশের জনস্বার্থ এবং দেশের স্বার্থ ভুলণ্ঠিত করেছে, সেইটার বড় প্রমাণ। এবং ইন্ডিয়া যেটা বলছে যে ইন্ডিয়া ওই বন্ধুত্বের প্রমাণ কি কখনো দেবে? কখনই দেবে বলে অন্তত আমার মনে হয় না। সো ওইটা কার্যকরী করা যাবে বলে আমি মনে করি না। এবং তারা অপেক্ষা করবে ওখানে বসে, এখন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করবে, বাংলাদেশকে এই যারা সরকার আছে তাদেরকে অস্থির করবে, তাদেরকে টপল করার চেষ্টা করবে। কোনো উদাহরণ আছে কিনা যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ভারত বাংলাদেশে পাঠিয়েছে, বাংলাদেশ ভারতকে পাঠিয়েছে? ভারত পাঠিয়েছে এরকম কোনো উদাহরণ নাই। তবে ওই যে 75-এর হত্যাকাণ্ডের ঘটনায় একজন মেজর আজিজ না কিনা রশিদ একজন, তাকে আমেরিকা থেকে একজনকে আনা হয়েছিল, পরে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এই একটাই আমার উদাহরণ মনে পড়ে, এছাড়া অন্য কোনো উদাহরণ আছে? কোনো উদাহরণ আছে এর বাইরে? না, মৃত্যুদণ্ড প্রাপ্ত না, কিন্তু এমনি আসামিদের হস্তান্তর মনে হয় হয়েছে যতটুকু আমার। আর একজন ওই যে নারায়ণগঞ্জে 7 মার্ডারে যে একজন ছিল, ওই যেটা কাউন্সিলর নাকি, তাকে এক্সট্রাডিট করা হয়েছিল। এই উদাহরণটা আমাদের সামনে আছে, নারায়ণগঞ্জের ঘটনা হয়েছিল। আচ্ছা, একটু জানতে চাইতাম আরেকটি ছোট্ট বিষয়, যিনি রাজসাক্ষী তার বিরুদ্ধে একই অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ, কিংবা আসাদুজ্জামান খান কামাল, অন্যান্য অনেক, বা আরও যা সাবেক আইজিপি আরও রয়েছে, তার কি সাজা কম হবে কিনা রাজসাক্ষীর কারণে, বা মৌকুফ হবে কিনা পুরোপুরি, মানে এটি কি আছে আইনে? আইনে এটা আমাদের দেশের প্রচলিত সিআরপিসি উনি যেটা বলছেন, ওখানেও কিন্তু একই ল্যাঙ্গুয়েজে বলা, আমাদের এখানেও একই ল্যাঙ্গুয়েজে বলা। সেটা হলো, যদি কোনো আসামি ট্রায়াল চলা অবস্থায় সে এই অপরাধের সাথে যতটুক সম্পৃক্ত ততটুকুর ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করে অ্যাজ এ উইটনেস, এবং সেই হিসাবে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানায়, ট্রাইব্যুনাল যদি সেটা মঞ্জুর করে, তখন তাকে দুটো অপশন দেওয়া হবে। একটা হলো সে এই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করবেন, আসামির স্ট্যাটাস তার থাকবেই, সাথে সাক্ষী হিসাবে সাক্ষ্য উপস্থাপন করে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার করবেন। তার এই বক্তব্য যদি ট্রাইব্যুনালের কাছে ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার মনে হয়, তখন সে এই ট্রায়ালের শেষ দিন পর্যন্ত ট্রাইব্যুনালে আটক থাকবেন। এরপরে সে ক্ষমা চাইলে ট্রাইব্যুনাল চাইলে তাকে ক্ষমা করতে পারেন। ল্যাঙ্গুয়েজটা হলো এরকম, ট্রাইব্যুনালের সেই এখতিয়ার আছে, চাইলে ফুল ক্ষমা করে দিতে পারেন অথবা আংশিক ক্ষমা করতে পারেন। আমাদের দেশে এই ধরনের প্র্যাকটিসটা খুবই কম। কারণ হলো, যে কোনো একজন আসামি যদি তার দোষ স্বীকার করে, তাহলে প্রসিকিউশনের কেস ধরেন 50% প্রমাণ হয়ে গেল, যে প্রসিকিউশন যা অভিযোগ এনেছে সেটা প্রমাণ হয়ে গেল, বাকিটুক ওনার বক্তব্যে আসে। এটা আমরা এরশাদ শিকদারের মামলায় মনে হয় দেখেছি যে একজন এরকম রাজসাক্ষী হয়েছিলেন, অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ট্রাইব্যুনাল ফুল ক্ষমা করে দিয়েছে। একটু জানতে চাই, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যে ছাত্র জনতা আমরা বলে থাকি, তাদের বড় একটি, বিশেষ করে যে আহত আছে বা শহীদ পরিবারগুলো রয়েছে, তারা বিচারটা খুব দ্রুত চায় তারা, এবং তারা খুব নানানভাবে মানববন্ধন বিক্ষোভ করছে আপনাদের বিরুদ্ধে, যে আপনারা বিচারটা ধীর গতিতে হচ্ছে, তারা এখন পর্যন্ত কোনো রায় পায়নি। ধারণা করা হচ্ছে ডিসেম্বরের দিকে হয়তো বাংলাদেশের আগামী নির্বাচনের তফসিল হতে পারে। এখন পর্যন্ত ইউনূস সরকার সেভাবেই এগোচ্ছেন আমরা যতদূর দেখছি। তফসিলের আগে কি কোনো রায় আসছে?
প্রথম কথা হলো, ন্যায় বিচারের প্রথম বাধা হলো যে কবে রায় আসছে এই প্রশ্নের উত্তর দেওয়া, অথবা দেরি হচ্ছে কেন এর ব্যাখ্যা দেওয়া। একটা কম্পিটেন্ট কোর্ট ঠিক যতটুকু সময় নেওয়া প্রয়োজন ততটুকু সময় নিয়ে বিচারের জন্য দুটা জিনিসের বাধা, সেটা হলো ডিলে অ্যান্ড হারিড। এই দুটাতেই বিচার ফেল করে। বিচার যদি ডিলে হয় তাহলে বিচার ডিফিট হয়ে যায়, আর যদি হারিড হয় তাহলে ন্যায় বিচার ভারিড হয়ে যায়। এজন্য আমরা দেখছি না কবে তফসিল, কবে নির্বাচন শেষ, কবে কার সরকার। আমরা যেটা করেছি সেটা হলো এই যে সাধারণ যারা আপনারা না দেখলে রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকেই বলছে যে আগে বিচার পরে নির্বাচন, দেখেন এগুলো কিন্তু রিলেটেড। দেখেন আমরা কি করেছি সেটা হলো এই যে শহীদ এবং আহতদের অভিযোগ আমরা পেয়েছি, সকলের অভিযোগে প্রধান আসামি যারা আছেন, যাদের বিচার করলে সবার বিচারের একটা অংশ হলেও বিচার হয়ে যাবে, জি, সেই প্রধান যারা এই মাস্টার মাইন্ড এই ঘটনার, তাদেরকে আমরা টপ প্রায়োরিটি এনেছি। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই কয়েকজনের মামলার প্রসিকিউশনের আর্গুমেন্ট শেষ, ডিফেন্সের আর্গুমেন্ট আজকে দ্বিতীয় দিনে শেষ হলো, এখন প্রসিকিউশনের রিবাটেল, তারপরে রায়ের তারিখ ঘোষণা। এবং আরও 5টি মামলা যেখানে রায়ের তারিখের ঘোষণার আগে কতদিন লাগতে পারে? আমরা মনে করছি সর্বোচ্চ আর একটা ওয়ার্কিং ডে লাগবে আমাদের। এরপরে আপনারা রায়ের তারিখ ঘোষণা করতে পারবেন। হ্যাঁ, ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণা করবেন, অথবা যেটা আমাদের প্র্যাকটিস আগে ছিল সেটা হলো সিএভি, মানে রায়ের জন্য মামলাটাকে অপেক্ষমান রাখবেন, তারপরে কোর্ট রায় প্রস্তুত করে রায় ঘোষণা করবেন, এভাবে রাখা হয়। রায়ের তারিখ ঘোষণার পর কতদিন লাগে? এর আগে আমরা দেখেছি যে 15 দিন থেকে 1 মাস বা 1.5 মাস সময় নিয়েছে ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য। এর আগের প্র্যাকটিস, কারণ এই মামলার তো এখনো কোনো রায় হয়নি। আর প্রায় 10টি মামলার ফর্মাল চার্জ দেওয়া হয়েছে এবং 65 জনের বিচার একদম শেষ পর্যায়ে আছে। জি জি, একদম। স্যার একটু আমি জানতে চাচ্ছি, যেটি কথাটাই বলছিলেন যে হারি অ্যান্ড ডিলে, দুটি শব্দ, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ধীর গতির কিনা বা অতি তাড়াহুড়া করছে কিনা, এই ছাত্র জনতাকে খুশি বলি বা আশ্বস্ত করার জন্য দুটির কোনোটাই করছে কিনা, আমি সে উত্তর জানবো। তো দর্শক, তার আগে ছাবড়া ছোট্ট একটি বিরতি, একটু পরে সঙ্গে থাকুন। আমরা যেতে চাই একটু অবসরপ্রাপ্ত মেজর সরোয়ার ভাই আপনার কাছে। সরোয়ার ভাই, আমরা বেশ কয়েকটি বিষয়ে কথা বলছিলাম, গুম নিয়ে, বিচার নিয়ে। একটু আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই, সঙ্গে যেটি প্রশ্নটি করেছিলাম সেটি হলো ট্রাইব্যুনাল আর সামরিক আদালত, এই দুটি বিচার একসঙ্গে চলতে পারে কিনা? দেখুন, আপনি ভালো একটা কোশ্চেন করছেন। তার আগে আরেকটা ছোট পয়েন্ট বলি আমি, যে ইতিমধ্যে 3টি অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে আফটার 5th অগাস্ট। জি, 3rd অ্যামেন্ডমেন্টটা, সেখানে ডিসকোয়ালিফিকেশন অফ দ্য একিউজড আপন ফর্মাল চার্জ, এখানে ফর্মাল চার্জ সাবমিট করলেই কিছু পানিশমেন্ট ইম্পোজ করা হয়েছে। নির্বাচন করতে পারবে না, পাবলিক অফিস হোল্ড করতে পারবে না, চাকরি থাকবে না। এইটা বড় ধরনের একটা কোশ্চেন রেইজ করবে। আপনি লয়ের কিছু কার্ডিনাল পয়েন্ট আছে, যে এভরিবডি শ্যাল বি প্রিজিউমড ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট। সো কম্পিটেন্ট কোর্ট থেকে শাস্তি দেওয়ার আগে আপনি তাকে কোনো শাস্তি দিতে পারবেন না। লয়ের আরেকটা কার্ডিনাল পয়েন্ট হলো, অপরাধ করাকালীন যে আইন, সেই আইনেই তাকে বিচার করতে হবে। এখন আপনার শাহবাগের কথা মনে আছে না? শাহবাগের এই তথাকথিত আন্দোলনের মাধ্যমে একটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল অ্যাপিলেট ডিভিশনে। সেই আপিলের পরে যখন রিভিউ যখন পেন্ডিং ছিল, সেই অবস্থায় কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। জঙ্গল রুল কাকে বলে? আমরা সেই সিচুয়েশন দেখতে চাই না। এই অ্যামেন্ডমেন্টটা নিয়ে ইতিমধ্যে হিউজ কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, আলোচনা বিতর্ক শুরু হয়েছে যে এই অ্যামেন্ডমেন্টটা কোন বিবেচনা হলো। তাহলে কি ওই 2009 থেকে 24-এ যেভাবে হয়েছে সেইভাবে যাচ্ছে? এইটা তো আমি মনে করি সুমোটো এটাকে মানে অ্যানাল করা উচিত, ক্যান্সেল করা উচিত। সো আমরা ওটা দেখতে চাই না। আর আপনি বলছেন সামরিক আইনি না, বাংলাদেশে যেখানে সামরিক বাহিনীর ব্যক্তিরা জড়িত ছিল তার কতগুলো ট্রায়াল সিভিল কোর্টে হয়েছে, কতগুলো মিলিটারি কোর্টে হয়েছে। প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড মিলিটারি কোর্টে হয়েছে। আবার 15ই আগস্ট 7 মার্ডার বিডিআর, যেখানে সেনাবাহিনীর সদস্যরা জড়িত ছিল, সেগুলো সিভিল কোর্ট হয়েছে। এখন খেয়াল করেন, ট্র্যাডিশনালি শেখ মুজিবুর রহমান বলেছিল যে আমি পাকিস্তান টাইপের একটা আর্মি দেখতে চাই না। সো আওয়ামী লীগের আর্মির সাথে একটা ট্র্যাডিশনাল একটা গ্যাপ সবসময়, এবং এই যে আর্মির প্রফেশনাল যে ধ্বংস করছে, এইটা রয়ের বুদ্ধিতে কিন্তু আজকে
এই আর্মিকে এই জায়গায় নিয়ে আসছে। মাহমুদুর রহমান সাহেব সাক্ষীতে বলেছেন। সেই জায়গা থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে যে এইটা যাতে না হয়। সেই জন্য আমি বলছি আমার ব্যক্তিগতভাবে একটা এক্সট্রা দিয়ে বলছি, এই সাথে আমি আন্তর্জাতিক একটা উদাহরণ দিই যে গুয়ান্তানামো বেতে যে বিচারটা হয়েছিল, সেই বিচারটা কিন্তু আমেরিকান মিলিটারি রয়ে হয়েছে, তারা কিন্তু পার্সনস অফ সিভিলিয়ান, কিন্তু সেখানে কোর্ট মার্শাল করা হয়েছে। সো আমি সেই জন্য বলি যে সিকিউরিটি অফ দ্য স্টেট, সভরেন্টি, জাতীয় নিরাপত্তা এবং সভরেন্টি এবং সেনাবাহিনীর একটা স্যাংটিটি থাকে। নো পার্সন ইজ মানে আলাদা কিছু না। আবার আলাদাও আছে আইনে, যে জেলখানায় গেলে কিন্তু সবাই ডিভিশন পায় না, আইন অনুযায়ী তার স্ট্যাটাস অনুযায়ী কিন্তু ডিভিশন পায়। সো আইনের মধ্যে কথাটা হচ্ছে আইনের কাছে সবাই সমান এই সেন্সে যে যে অপরাধ করছে বিচার একই রকম হবে। এরপরও সামাজিক কাঠামো সব কিছু, স্যাংটিটি অফ দ্য আর্মি, আর্মির মোরাল, জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের কোশ্চেনে এইখানে কোর্ট মার্শাল করাটা যুক্তিযুক্ত হতে বলে আমার ব্যক্তিগতভাবে আমি মত রেখেছি। এই কারণে কোর্ট মার্শালের দুইটা সুবিধা, বিচারটা দ্রুত হয় এবং এটা আপিলেবল না। কোর্ট মার্শালেও কিন্তু মৃত্যুদণ্ড সেখানে আছে। আমার বন্ধু এবং ভাই দুইটাই বলছি যে উনি আমাদের আইনের, ট্রাইব্যুনাল আইনের যে কয়েকটি ক্রিটিসিজম করেছেন, তার মধ্যে ওয়ান অফ দি ক্রিটিসিজম ছিল যে এটা আপিল হয় না। উনি যে আর্মি অ্যাক্টের কথা বলছেন, উনি নিজেই স্বীকার করলেন যে আর্মি অ্যাক্টেও আপিল হয় না। অতএব তাহলে এই দুই আইনের ক্ষেত্রে আর পার্থক্য থাকছে না। 2 নম্বর হলো, উনি বলছেন যে গুমের বিচারটা আর্মি অ্যাক্টে, মানে যেহেতু এখানে সেনাবাহিনী কনসার্ন, আর্মি অ্যাক্টে করা উচিত। এই 15 বছরের যে নির্যাতন চলেছে তার মধ্যে উনি নিজেও একজন ভিকটিম। উনাকেও গুম করা হয়েছিল সামরিক অফিসার কর্তৃক। উনি নিজেই আমাদের ট্রাইব্যুনালে এসে সামরিক বাহিনীর কয়েকজন সদস্যের বিরুদ্ধে, 3 জন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করে গেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইনের অধীনে বিচার করার জন্য। অতএব উনিও মনে করেন যে এই আইনই আসলে এই বিচারের জন্য পারফেক্ট। এজন্য এই ট্রাইব্যুনালে এসেছেন। আমি ওই পরিস্থিতিতে আমি আবেদন করেছি, আবেদন করার কোনো জায়গা ছিল না। কিন্তু সে কি করতে পারে, এখানে যে তদন্ত হয়েছে, এই পুরো তদন্তটাই তারা, রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয়, কে সিদ্ধান্ত নেবে? রাষ্ট্র যদি মনে করে সার্বিক বিবেচনায়, তখন তারা এই তদন্ত অথবা সমস্ত অ্যাপ্লিকেশন, যেমন এখন দ্রুত বিচার আইনে পাঠাচ্ছে না, পাঠাই দিতে পারে। ইট ইজ এ ম্যাটার অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কনভিনিয়েন্স, আই টেল ইউ। আমরা সেখানে আসছি। তাই একটু জানতে, যারা ট্রাইব্যুনালে সাক্ষী দিচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে অনেকে শঙ্কিত, অন্য মানুষরা, আবার তারা মিডিয়াতেও কথা বলছে, এটি নিয়ে আপনার কনসার্ন কিনা আপনারা? এটা আমাদের এই আইনের সেকশন 23-তে এটা আছে যে উইটনেস অ্যান্ড ভিকটিম প্রোটেকশন, এবং সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হলো এই যে ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মামলার ভিকটিমরা এবং উইটনেসরা সবচেয়ে বেশি এই থ্রেটের মধ্যে আছে। কারণ তারা যাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে তারা খুব পাওয়ারফুল ব্যক্তি, এবং যারা অলরেডি প্রিভেনশন নিচ্ছেন কিনা, আমরা যখনই যার ব্যাপারে স্পেসিফিক অভিযোগ পাচ্ছি সাথে সাথে আমরা ট্রাইব্যুনালের নজরে আনছি, এবং বেশ কয়েকটা অর্ডারও ইন দি মিন টাইম হয়েছে সাক্ষীর সুরক্ষার উপর। প্রসিকিউশনের টিমে যারা রয়েছেন তারা কোনো হুমকি টুমকি পাচ্ছেন কিনা বিচার কার্যক্রম? আমরা সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে হুমকি তো অবশ্যই পাচ্ছি। আমাদের প্রত্যেকটা বক্তব্যের নিচে যে কমেন্টগুলো আসে, আপনারা দেখলে আশ্চর্য হবেন যে মানুষ কি ধরনের কথা বলে। আমরা এত করে ফেয়ার ট্রায়ালের কথা বলছি, লাইভ করছি, ব্রডকাস্ট করছি, প্রত্যেক দিন সাংবাদিকদের সাথে কথা বলছি যে আমরা আজকে এটা করছি, এইভাবে হচ্ছে, আপনারা সবাই দেখছেন, এটা ওপেন ট্রায়াল হচ্ছে, অ্যাকিউজড ফ্যামিলি থাকছে কোর্টের রুমে, এবং লাইভ রেখে আমরা সারা দেশকে দেখাচ্ছি যে দেখেন এই সাক্ষীটা এসে ট্রাইব্যুনালের সামনে এটা করেছে। সবচেয়ে বড় কথা হলো যে এই ট্রায়ালে কিন্তু আমরা খুব কম মৌখিক সাক্ষী দিয়েছি, আমাদের ডিজিটাল এভিডেন্স এবং ডকুমেন্টারি এভিডেন্স বেশি। এইটা দিয়ে আমরা বলছি যে একটা ন্যায় বিচার। সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ব্যক্তিগতভাবে কোনো? জি না, ব্যক্তিগতভাবে আমি কোনো থ্রেট ফিল করছি না। অন্যরা আপনার সহকর্মীরা? আমি এখনো ফিল করছি। স্যার, একদম শেষ প্রশ্ন, আপনারা যারা সেখানে অভিযোগ করেছেন ট্রাইব্যুনালে, আপনারা কোনো শঙ্কা বোধ করেন কিনা? না, আমি এখন শঙ্কা বোধ করিনি। কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার আজমি যারা আবেদন করেছে, আমার চেম্বার থেকেই আমি অন্তত 10টা আবেদন প্রসেস করেছি এবং আরও 2-1টা আবেদন পেন্ডিং রয়েছে। আমরা বিচার চাই যারা অন্যায় করেছে, কিন্তু আইনের আরেকটি পয়েন্ট আছে যে আপনি 9 জন অপরাধী যদি পার পেয়ে যায়, কিন্তু একজন ইনোসেন্ট মানুষকে বিচার করা যাবে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় উত্তর দেবেন। আমি সেই জায়গা বলছি যে করেছিলাম এই যে বিচারের গতি, এ নিয়ে আপনারা সন্তুষ্ট কিনা? যেটা আপনি একজন বিচারপ্রার্থী, এই গতি রিজনেবল সেকেন্ডে শেষ করতে হবে, এইটা রিজনেবল। কারণ আমরা যে মামলা করেছি 6 বছর করেছি, 6 বছর ট্রায়াল কন্ডাক্ট হয়েছে, তারপরও জাজমেন্ট হয় নাই। সেখানে বলি যে আমি যেহেতু ভিকটিম, আমি জানি ব্যক্তিগত নলেজে যে যারা সত্যিকার অপরাধ করেছে এইরকম অন্তত 6 জন ঘুরে বেড়াচ্ছে, সেইটা তদন্ত এখন পর্যন্ত আসে না। আই হোপ এটা আসবে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দে হ্যাভ জেনুইন ডিফেন্স, আমার ব্যক্তিগত নলেজ আছে, সেগুলো ট্রায়াল প্রসেস আসবে।
যে 6 জন ঘুরে বেড়াচ্ছে, জি সেগুলো নিয়ে এটা আমরা তদন্তে আসলে অবশ্যই আমরা এখানে নিয়ে আসবো। জি, আমরা প্রত্যাশা করি যারাই এই ছাত্র জনতার হত্যাকারী কিংবা যারাই এই গণঅভ্যুত্থানের জন্য দায়ী কিংবা শিশুদের হত্যাকারী, তারা সঠিক বিচার পাক বা সঠিক শাস্তি পাক। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম দুজন আইনজীবীর সঙ্গে যারা কোনো না কোনোভাবে বর্তমান যে গণহত্যার বিচার চলছে বাংলাদেশে তার সঙ্গে সংশ্লিষ্ট, এবং তারা যেটি বলছিলেন যে তারা একটি খুব দ্রুত করতে চান না, আবার দেরিও করতে চান না, সঠিক সময় সঠিক বিচারটি করতে চান, সেটি যাতে দোষী যারা ব্যক্তি তারাও যাতে সেই সঠিক বিচারটি পায়, কিংবা যাদের পরিবার পরিজন হারিয়েছে কিংবা হত্যা করা হয়েছে যাদেরকে, সেই পরিবাররা যাতে সঠিক বিচার পায়, দুটি আকাঙ্ক্ষা রেখেই আমরা আজকের আয়োজন শেষ করছি। শুভরাত্রি।